রায়ের খবর জানতে পেরে আবারও কান্নায় ভেঙে পড়ছে অনির্বাণ। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বারবার করে রায় ভাবতে থাকে অনির্বাণ কি করছে, অনির্বাণ কি তার এই অসুখের কথা জানতে পেরেছে, নাকি এখনও প্রেগনেন্সিটাকে নিয়েই ভুল ধারণা নিয়ে বসে আছে। এর মধ্যেই বৌমণি চলে এসেছে আর বলে, রায় আমি চলে এসেছি। রায় তখন বলে, এ কি বৌমণি, তুমি যে চলে আসলে, মানে চরকিকে কে আনতে যাবে? বৌমণি বলে, চরকির ব্যবস্থা করেই আমি এখানে এসেছি। তোমার এত বড় একটা অপারেশন আর আমি আসবো না, সেটা কি হতে পারে? আর দেখো, আমি একটা কথা বলি, মায়ের কাছ থেকেও লুকিয়ে রেখো না। সে তো মা, তারও তো সব কিছু জানার অধিকার আছে, তাই না? তুমি এইসব আর ভেবো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই তখনই সার্থক স্রোতকে ডাকতে থাকে আর বলে, স্রোত ফর্মালিটিগুলো করে দাও। এর মধ্যেই রায় সই করে দেয় আর সমস্ত কাজবাজ করে নিচ্ছে। রিসেপশন থেকে বলা হয় 45,000 এখনই অ্যাডভান্স করতে হবে। এর মধ্যেই বৌমণি টাকাটা দিয়ে দেয়। সার্থক স্রোতকে জিজ্ঞেস করে, আচ্ছা স্রোত, তোমাদের টাকা পয়সা লাগলে কিন্তু আমাকে বলতে ভুলো না, আমি কিন্তু তোমাদেরকে সাহায্য করতে রাজি আছি। স্রোত তখন বলে, ধন্যবাদ স্যার, আমাকে আঙ্কেলও বলেছে, কিন্তু আমার বৌমণি তার সমস্ত গয়না বন্ধক রেখে টাকাগুলো নিয়ে এসেছে। আমি ডাক্তার হয়েই না হয় সেই গয়নাগুলো ছাড়িয়ে আনবো। আর এটা শোনার পরে সার্থক বলে, আমি জানি তুমি পারবে, তোমার ওপরে সেই ভরসার বিশ্বাস আমার আছে। এরপর স্রোতের অনেক বেশি ভয় লাগে। স্রোত তো কান্নায় ভেঙে পড়ছে। রায় তখন বলে, একদম না, একদম কান্নায় ভেঙে পড়বি না, আমি আছি তো, আমি সব সময় ভালো থাকবো। আর দেখ না, অপারেশনটাও সাকসেসফুল হবেই। তখনই স্রোত তো খুবই ভেঙে পড়ছে। রায় স্রোতকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমার অপারেশন ঠিকঠাক হবে, তারপরে তো তোর আর সার্থকের বিয়েটা খেতে হবে, তাই না? এরপরই স্রোত বলে, তুই পারিস দি ভাই, তোকে আর কিচ্ছু বলার নেই। এর মধ্যেই অনির্বাণ সোহিনীর সাথে কথা বলতে থাকে আর বলে, রায়ের ফোনটাও এখন নট রিচেবল আসছে। সত্যি আমার কিছু বলার নেই, এই রকম ভাবে যদি চলতে থাকে তাহলে খুব মুশকিল হয়ে যাবে। রায়ের সাথে কতক্ষণ আমি আমার সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারবো সেটাও একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। সোহিনী তখন বলে, আমি বলেছিলাম না, ওই মেয়ে খুব একটা সুবিধের না, ও সব কিছু করতে পারে, ওকে খুব একটা ভরসা আর বিশ্বাস করা যায় না। আর তখন অনির্বাণ বলে, সত্যি কথা বলতে গেলে খুব খারাপ লাগে, এই রকম একটা মানুষকে আমি চিনতে পারিনি, ভাবতেই কেমন যেন অবাক লাগে। সোহিনী তখন বলে, তোমাকে তো আমি বারবার করে বলেছিলাম এই মেয়েটাকে ভরসা করো না, তুমি তো আমার কথা পাত্তা দিলে না। এখন বুঝতে পারছো তো এই মেয়েটাকে ভরসা করলে তার পরিণাম কি হতে পারে? তখনই অনির্বাণ বলে, আমি ওর বাড়িতে যাব, গিয়ে ওর মাকে সমস্ত কথা জানাবো। তার মধ্যেই সূর্য নিজের বাড়ি ছেড়ে ফ্ল্যাটে শিফট করতে চায়। তখনই সুচিস্মিতা বলে, আমি তো ভাবতেই পারছি না ওই রকম একটা মেয়ের জন্য তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি, এটা তো তোর বাড়ি সূর্য। সূর্য তখন বলে, মা আমি সবটাই জানি, কিন্তু তুমি তো খুব ভালো মতন জানো নীলুর মতন একটা মেয়ের সাথে সংসার করা যায় না, আমায় প্লিজ তুমি ক্ষমা করে দাও। তখনই সুচিস্মিতা বলে, দেখবি এই পাপের শাস্তি নীলু পাবেই পাবে। তখন সূর্য বলে, আমি জানি না শাস্তি পাবে কি পাবে না, তবে আমি এটুকু জানি যে আমি ওর সাথে থাকতে পারবো না। সুচিস্মিতা কান্নাকাটি করতে থাকে আর বলে, রায় তোর সাথে কেন এমনটা করলো? রায় যদি তোকে বিয়ে করতো তাহলে তো ভালো হতো। তখন সূর্য বলে, তুমি তো জানো বাবা এই বাড়ির বউদের বাইরে কাজ করা পছন্দ করে না, রায় বিয়ের পরেও কাজ করে চলেছে, আর সেটা তো এই বাড়িতে হতো না। সুচিস্মিতা বলে, তোর বাবাকে বুঝিয়ে সুঝিয়ে না হয় একটা ব্যবস্থা করতাম, কিন্তু এইভাবে তোর জীবনটা নষ্ট করে দিল রায়, সেটা ভাবতেও খুবই খারাপ লাগে। সূর্য বলে, তুমি যদি এই কথাগুলো ভাবতে থাকো তাহলে আরও বেশি করে খারাপ লাগবে। এসব নিয়ে ভেবো না, একটা কথা মনে রেখো, আমি সব সময় তোমার কাছেই থাকবো, তোমার যখন ইচ্ছা তুমি আমায় ডাকবে, আমি চলে আসব। সুচিস্মিতা খুবই কান্নাকাটি করতে থাকে। সূর্যর এইভাবে চলে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারে না। এর মধ্যেই মনে মনে ভাবতে থাকে অনির্বাণ, আজ রায়ের মুখোশ রায়ের বাড়িতে গিয়ে সবার সামনে খুলে দেব। তখন নন্দিতা দেবী বলে, এ কি অনির্বাণ, তুমি এখানে এসেছো? অনির্বাণ তখন বলে, হ্যাঁ আসতে তো হলোই, রায় কোথায়? রায়কে তো দেখতে পাচ্ছি না। তখনই নন্দিতা বলে, রায় তো নেই, ওরা পেরিয়েছে, কোথাও একটা গেছে। অনির্বাণ বলে, এমনিতেই তো আপনার মেয়ের চরিত্রের কোনো ঠিক ঠিকানা নেই, আপনার মেয়ের যে চরিত্র এত খারাপ সেটা যদি আগে জানতে পারতাম তাহলে কখনোই আমি ওকে বিয়ে করতাম না। বিক্রম তখন বলে, এই যে অনির্বাণ, তুমি আগেও আমার বোনের সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলেছ, এখনও আবার বলতে শুরু করেছো। অনির্বাণ তখন বলে, দাদা আমি প্রুফ নিয়েই কথা বলছি,
প্রুফ ছাড়া আমি কোনো কথা বলছি না। তখনই বিক্রম বলে, তাই নাকি? তা কি প্রুফ আছে তোমার কাছে সেটা তো অন্তত বলবে। অনির্বাণ বলে, আপনারা কি জানেন আপনাদের বাড়ির মেয়ে প্রেগনেন্ট? অথচ ওই বাচ্চার বাবা কিন্তু আমি নই। আর এটা শোনার পর নন্দিতা দেবী বলে, এসব তুমি কি বলছো? এসব কিছু হতে পারে না। অনির্বাণ বলে, হ্যাঁ এটাই হচ্ছে। আমি যেটা বলেছি সেটা একদম ঠিক। কোনো ভুল কিছু বলেছি বলে আমার তো অন্তত মনে হয় না। সুচিস্মিতা এদিকে কান্নাকাটি করতে থাকে, অন্যদিকে সূর্য ভাবে একবার আমাকে রায়ের খবর নিতে হবে। রায়কে ফোন করতে গিয়ে দেখে রায়ের ফোন নট রিচেবল। আর সূর্য তখন ভাবে কার কাছ থেকে খবর নেব? অনিদা যা বাড়াবাড়ি করছে, অনিদার কাছ থেকেও কোনো খবর নেওয়া যাবে না। আমাকেই কোনো একটা ব্যবস্থা করতে হবে। রায়ের খবর আমাকে পেতেই হবে। যতক্ষণ না রায়ের খবর পাচ্ছি ততক্ষণ মনের ভেতরটাও অস্বস্তি হচ্ছে। রায় কেমন আছে জানাটা খুবই দরকার। বিক্রম তখন বলে, অনির্বাণ তুমি কি বলছো বলো তো? অনির্বাণ বলে, আমার কাছে রিপোর্ট আছে। আমি নিজে রায়ের সাথে গিয়ে ডক্টরের সাথে কথা বলে রিপোর্ট বার করেছিলাম। আমি কোনো মিথ্যে কথা বলছি না। রায় আসলে ওর কাছ থেকে শুনে নেবেন। এরপর অনির্বাণ তো চলে যায়। নন্দিতা দেবী ফোন করে স্রোতকে আর বলে, তুই কোথায় আছিস রে? রায় কোথায়? রায় নাকি মা হতে চলেছে। আর এই সমস্ত কথা শোনার পর তো অনেক বেশি রেগে যায় স্রোত আর বলে, এইসব তোমাকে কে বলেছে? শোনো মা, তুমি এই যার তার কথা শুনে না দিদিভাইকে ভুল বুঝো না। তুমি আগেও দিদিভাইকে ভুল বুঝে ঠকেছো, কান্নাকাটি করে মাপ চেয়েছো, ক্ষমা চেয়েছো, যার জন্য দিদিভাই বাড়ি ছেড়েছে। এখন যদি তুমি আবার সেই একই ভুল করো, এরপর কিন্তু তুমি আর ক্ষমা পাবে না। তোমার যদি বিশ্বাস না হয় তুমি এক কাজ করো, হসপিটালে চলে এসো। এরপর নন্দিতা বলে, কেন হসপিটালে যাব কেন? সব ঠিক আছে তো? রায় কেমন আছে? আর তখনই স্রোত বলে, তোমাকে যেটা বললাম তুমি সেটা করো, তোমাকে আর অন্য কিছু ভাবতে হবে না। নন্দিতা দেবী ফোনটা কেটে দেয়। বিক্রম তখন বলে, কি হয়েছে? তুমি এরকমভাবে কান্নাকাটি করছো কেন? নন্দিতা বলে, রায়ের কোনো বিপদ হয়েছে কিনা সেটাই ভাবছি। মনে হচ্ছে কিছু একটা হয়েছে। স্রোত আমাকে কেমন করে যেন কথা শোনালো। বিক্রম বলে, নিশ্চয়ই ধামাচাপা দিতে চাইছে, কিছু তো একটা হয়েছে। এদিকে মিষ্টি নেই, অন্যদিকে স্রোত নেই, রায় নেই, ব্যাপার তো কিছু একটা হয়েছে। যাও গিয়ে দেখো হসপিটালে কোনো কুকীর্তি করতে গেছে কিনা। নন্দিতা দেবী বলে, হ্যাঁ গিয়ে দেখি। এর মধ্যেই রায় বলে, কি ব্যাপার স্রোত, কান্নাকাটি করছিস কেন আবার? স্রোত তখন বলে, দি ভাই, মাকে আমি আসতে বলেছি। মা অনেক খারাপ খারাপ কথা বলছিল। আমার মনে হয় অনিদা মাকে কিছু জানিয়েছে। এরপর অনিদা যখন তোর এই ব্যাপারটা জানতে পারবে না, আবারও কান্নাকাটি শুরু করবে। তখন কোনোভাবেই কিন্তু তুই অনিদাকে ক্ষমা করবি না। এই কথাটা ভালো করে মাথায় রাখিস। রায়ও খুব কান্নাকাটি করতে থাকে আর ভাবে, সত্যি অনির্বাণ আমাকে ভুলই বুঝে গেল। যবে ও ঠিকঠাক বুঝতে পারবে তখন অনেক দেরি হয়ে যাবে। আমি ওকে কোনোভাবেই আর ক্ষমা করব না। এর মধ্যেই রায়ের মাও ভাবে, আবার কি রায়ের কোনো ক্ষতি হলো? এদিকে বৌমণি বলে, এবার কিন্তু অপারেশনের সময় হয়ে গেছে, তাই আর কোনো রকমের কোনো কথা বলো না। রায়ও খুব কান্নাকাটি করতে থাকে।